আসসালামু আলাইকুম দর্শক। শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী শাসক শেখ হাসিনা পতন হয়েছে। এটা জুলাই অগস্টের 5 তারিখ, প্রায় 1 বছর হয়ে গেল শেখ হাসিনা পতনের সময়। এই 1 বছরে নরেন্দ্র মোদী বুঝতে পারে নাই বাংলাদেশের সাথে সম্পর্কটা কি হওয়া উচিত ছিল। অথচ তখন ভারতের এমপি, নাম করে এমপি ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি, উনি ঠিকই বুঝতে পেরেছিলেন। উনি তখন বলেছিলেন, মোদীকে বলেছিলেন যে আপনার সম্পর্ক হতে হবে বাংলাদেশের সাথে, আপনার সম্পর্ক হতে হবে বাংলাদেশের সরকারের সাথে, আপনার সম্পর্ক ব্যক্তি বিশেষ কারোর সাথে না। এটা কান্ট্রি টু কান্ট্রি, দেশের সাথে দেশের সম্পর্ক, দেশের সরকারের সাথে দেশের সরকারের সম্পর্ক, ব্যক্তি বিশেষের সম্পর্কে কোনো স্থান নেই এখানে। এই কথাগুলো বলেছিলেন ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি। উনি আরো বলেছিলেন, যদি আপনারা এখন এটা করছেন, যদি বাংলাদেশকে, এই শেখ হাসিনাকে আপনারা আশ্রয় দিয়েছেন, সে এখানে মানুষ খুন করে আসার পরে আপনারা শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছেন, কিন্তু হঠাৎ যদি বাংলাদেশ যদি চেয়ে বসে তখন কি করবেন? সেটা একটা ছোট বাচ্চা শিশু বুঝতে পারে, অথচ চাওয়ালা নরেন্দ্র মোদী সেটা বুঝতে পারেনি, বোঝার চেষ্টা করেনি। তার মধ্যে একটা অহংকার, একটা ঘামান বলে হিন্দিতে, উর্দুতে ঘামান, হিন্দিতে ঘামান বলে অহংকার। সেই অহংকার তাকে আজকে নিচে ফেলে দিয়েছে। আজকে তার সাথে কারো কোনো সম্পর্ক নাই, তাকে এখন কেউ লাইক করে না। ভারতের সাথে চায়না, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ, বার্মা, আফগানিস্তান, এই 9টা দেশ বাংলাদেশের, এই ভারতের প্রায় প্রতিবেশী দেশ। এই 9টা দেশের সাথে ভারতের কোনো ভালো সম্পর্ক নাই। এর একমাত্র কৃতিত্ব নিতে হবে নরেন্দ্র মোদীকে। সে ইচ্ছা করে সব দেশগুলোকে শত্রু বানিয়েছে, কারণ সে তো একটা কট্টর হিন্দুত্ববাদী মানুষ, মুসলিম বিদ্বেষী। তাকে গুজরাটে কষায় বলে 1000 নাকি মুসলমান হত্যা করেছিল গুজরাটে ট্রেনের মধ্যে আগুন দিয়া। সেই ওইখানের মধ্যে মাস্টারমাইন্ড ছিল নাকি নরেন্দ্র মোদী। তখন এই নরেন্দ্র মোদী গুজরাটের প্রধানমন্ত্রী ছিল, মুখ্যমন্ত্রী ছিল। গুজরাটে মুখ্যমন্ত্রী ছিল নরেন্দ্র মোদী। এই নরেন্দ্র মোদী তখন আমেরিকা যাওয়া ব্যান ছিল, স্যাংশন ছিল, আমেরিকা যেতে পারত না। যে মাত্র প্রধানমন্ত্রী হয়েছে তখন আমেরিকা স্যাংশনটা উঠিয়ে নিয়েছে। তো যেটা আমি বলছি, সে শুধু ওইখানে না, সে মণিপুরে প্রচুর হত্যাকাণ্ড করেছে, প্রায় 200-র উপরে মসজিদ ভেঙেছে নরেন্দ্র মোদী, অমিত শাহ, তারপর যোগী আদিত্য নারায়ণ, ওই মুখ্যমন্ত্রী, একটা কামারের মতো লাগে দেখলে। একটা মুখ্যমন্ত্রী, একটা শিক্ষিত হবে, একটা মডার্ন শিক্ষায় শিক্ষিত একজন মানুষ হতে হবে মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী। আর এখন প্রধানমন্ত্রী হলো একটা চাওয়ালা, আর মুখ্যমন্ত্রী হলে সেটা যোগী বলে। এদের না আছে রাষ্ট্র চালানোর কোনো সক্ষমতা, না কোনো জ্ঞান, আধুনিক কোনো মন মানসিকতা। স্বরাষ্ট্রমন্ত্রী এমন একজনকে বানিয়েছে যে হচ্ছে সবচেয়ে বড় জাতের একটা ইতর এবং অবদ্ধ চামার। সে হচ্ছে অমিত শাহ। আমি এই জন্য বলছি, ঘৃণা আসছে তার নামটা উচ্চারণ করতে, কারণ সে অমিত শাহ বলেছিল, ঘুষপেটিयों को हम लोग उल्टा करके मारूंगा, उल्टा करके लटका के मारूंगा। মানে ঘুষপেটিয়ে বুঝাচ্ছে এটা বাংলাদেশের মানুষকে তারা ধরে উল্টে লটকে মারবে। একটা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ভাষা কি এভাবে হতে পারে? আজকে আমার ঘৃণার জায়গাটা এই কারণেই। ব্যক্তিগত কারোর সাথে আমার কোনো বিদ্বেষ নেই, ব্যক্তিগত কোনো দেশের সাথে আমার কোনো ঘৃণার ইয়ে নেই। আমি কর্মকে ঘৃণা করি, কর্ম যদি খারাপ হয় তখন ঘৃণা করি, কর্ম ভালো হলে তাকে ভালোবাসি।
যেমন প্রধানমন্ত্রী চাওয়ালা, তেমনি স্বরাষ্ট্রমন্ত্রী, তেমনি তার মুখ্যমন্ত্রী আদিত্য নারায়ণ, যোগী আদিত্যনাথ, যোগী মোগী এগুলা আর খুঁজে পাওয়াই না ভারতের মানুষ। মুখ্যমন্ত্রী বানানোর জন্য একটা ডাক্তারকে বানাও, একটা ইঞ্জিনিয়ারকে বানাও, একটা অ্যাকাউন্ট, একটা এমবিএ কে বানাও, একটা ব্যারিস্টারকে বানাও, একটা শিক্ষিত মানুষ বানাও যে দুনিয়া মডার্ন দুনিয়ার সাথে খাপ খাইয়ে চলতে পারবে। ভারত নিজেকে গণতান্ত্রিক বলে দাবি করে, আসলে ভুয়া। ভারত গণতন্ত্রের নামে স্বৈরতন্ত্র। ভারতে কাশ্মীরে প্রচুর মুসলিম হত্যা করেছে এই ভারত, এই নরেন্দ্র মোদী, অমিত শাহ। পেহেলগাম ইস্যু নিয়ে রাতের অন্ধকারে পাকিস্তানকে হামলা করে বসেছে কাপুরুষের মতো। রাতের অন্ধকারে পেহেলগাম ইস্যু নিয়ে পাকিস্তানে হামলা করে বসেছে এই নরেন্দ্র মোদী। বিনিময়ে কি হয়েছে? এমন মাইকটা পাকিস্তান দিয়েছে, 6টি ফাইটার প্লেন হারাতে হয়েছে, 3টি অত্যাধুনিক রাফাইল বিমান ফ্রান্সের, একটি মিক্স সুখোই, একটি সুখোই বিমান রাশিয়ান, আরেকটা হচ্ছে মিগ, আরেকটা কি বিমান সেটা এখন আমরা জানতে পারিনি, কিন্তু প্রথমে শুনে গেল 5টা ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে গেছে, পরে শুনে গেছে 6টা। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে, ভালো একজন শিক্ষিত, একজন সুচতুর একজন মানুষকে যদি প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করে, তখন দেশটা উন্নতি হয়। আমাদের এই দেশে স্বৈরাচারী শেখ হাসিনা, সে এই দেশটাকে লুটে পুড়ে খেয়ে একেবারে পঙ্গু করে দিয়ে চলে গেছে, পালিয়ে গেছে ভারতে। আজকে সেই দেশটাকে টেনে উঠাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস, একজন নামকরা অর্থনীতিবিদ, বিশ্বসেরা এবং নোবেল লরিয়েট, নোবেল পুরস্কার প্রাপ্ত মানুষ, এবং 100টার মতো উনি শুধু প্রাইজ পেয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস। তার পাশাপাশি নরেন্দ্র মোদী দেখেন, সে ওই যে ভাষণ দিয়ে কেমনে টেনে টেনে ভাষণ গুলা দিয়ে কেমনে ঘুষকে মারুঙ্গা, সে একটা ভাষণে বলতেছে আমরা ঘুষকে মারুঙ্গা। তাদের কথা হচ্ছে শুধু মারো, খালো, মারতে তো গিয়েছিলে, মারছিলে পাকিস্তানকে, পাকিস্তানের উল্টা যেটা দিয়েছে জনমত তোমাদের মনে থাকবে। আর যদি মনে থাকলে জীবনে আর কোনোদিন পাকিস্তানকে আক্রমণ করার সাহস পাবে না। এখন তোমরা চিন্তা করতেছো ইসরায়েলের সাথে মিলে পাকিস্তানের আক্রমণ করতে, পরমাণু বোমা। পাকিস্তান বসে থাকবে, উত্তর কোরিয়া বসে থাকবে, চীন বসে থাকবে, শুধু তোমরা করবে হ্যাঁ বোকার স্বর্গে বসবাসকারী। ইরান বসে থাকবে, ইরানের সাথে ইরান থেকে মেজর তেলটা ইম্পোর্ট করতে হয় নরেন্দ্র মোদী ভারতের, অথচ এই যুদ্ধের মধ্যে সাপোর্টটা দিয়েছে ইসরায়েলকে, ইহুদি ইসরায়েলকে। এই নরেন্দ্র মোদীর সাথে ধর্মে কোনো দিকে মিলে না। ইহুদি ধর্মের সাথে ইসলাম ধর্মের অনেক মিল আছে। খ্রিস্টান ধর্ম, ইসলাম ধর্ম, ইহুদি ধর্ম এগুলি বলে যে কিতাবী ধর্ম, এগুলা নবী আছে। আর হিন্দুদের হচ্ছে এরা পৌত্তলিক, এটা মূর্তি পূজা করে, এটা তৌহিদবাদের বিপরীতে কাজ করে এরা। আমি কোন ধর্মকে খারাপ বলছি না, যার যার ধর্ম তার জন্য ভালো, কিন্তু তারা মূর্তি পূজা করে। আমরা মুসলমানরা কিন্তু মূর্তি পূজার চরম বিরোধী, এবং মূর্তি পূজা করা যাবে না, শিরিক, আল্লাহ যেটা মাফ করবেন। জানা হইতে সবকিছু আল্লাহ মাফ করে দিবে, কিন্তু শিরিক আল্লাহ কোনোদিন মাফ করবে না বলে বলেছে। পৌত্তলিক, ভারতের লোকরা, হিন্দুরা হচ্ছে পৌত্তলিক, তারা মূর্তি পূজা করে। মূর্তি পূজা যারা করে তাদেরকে বলা হয় পৌত্তলিক। সেই নরেন্দ্র মোদী, তার ধর্মের সাথে এই ইসরায়েলের কোনো সম্পর্ক নাই, কিন্তু সেই সাপোর্টটা দিয়ে বসছে ইসরায়েলকে। সে জাহাজে জাহাজে অস্ত্র পাঠিয়েছে গাজার মুসলমানকে হত্যা করার জন্য। এই গাজার মুসলমান হত্যার কাণ্ডের পিছনে শুধু আমেরিকা, নেতানিয়াহু জড়িত না, এরা দায়ী না, সাথে নরেন্দ্র মোদী দায়ী। নরেন্দ্র মোদী জাহাজ ভর্তি করে করে অস্ত্র দিয়েছে নেতানিয়াহুকে, এই নরেন্দ্র মোদী। তাহলে এই হত্যাকাণ্ডের কোনোদিন বিচার হলে নরেন্দ্র মোদীর বিচার হতে হবে, তবে বিচার একদিন হবে ইনশাল্লাহ, হত্যাকাণ্ডের বিচার হবে। মুসলমান হত্যাকাণ্ড, প্রচুর মুসলমান হত্যা করেছে ভারতে এই নরেন্দ্র মোদী, একজন খুনি। সে আমাদের এখানে খুনের সাথে জড়িত। শেখ হাসিনা যে আয়নাঘর বানিয়েছে, গুম খুন করেছে, হেফাজতের খুন, হেফাজত হত্যাকাণ্ড, বিডিআর হত্যাকাণ্ড,
এরপরে সাগর রুনি, তারপর 7টি মাদক হত্যাকাণ্ড, বিভিন্ন ধরনের হত্যাকাণ্ড। শেষে এই গত বছর 2025-এর 5ই আগস্ট শেখ হাসিনার তক্তাপলট, শেখ হাসিনাকে লাথি মেরে গদি থেকে ছাত্র জনতা ফেলে দেওয়ার আগে পর্যন্ত শেখ হাসিনার নির্দেশে যে হত্যাকাণ্ডগুলো হয়েছে বাংলাদেশে, জাতিসংঘের হিসাব মতে 14 হতে 1500 মানুষ মারা গেছে। তার মধ্যে মেজরিটি হচ্ছে স্টুডেন্ট। 122 না 27 জন শিশু পর্যন্ত মারা গেছে এই শেখ হাসিনার হত্যাকাণ্ডের কারণে। এই শেখ হাসিনাকে তিনবার অবৈধভাবে ক্ষমতায় বসতে সাহায্য করেছে এই ভারত, এবং এই মোদির গোষ্ঠী, কট্টর হিন্দুত্ববাদী মুসলিম বিদ্বেষী নরেন্দ্র মোদী এবং তার দল, অমিত শাহ, তার নেতা অমিত শাহ এবং বিজেপি। এত কেমন মুসলিম বিদ্বেষী হয়? মোদী, তুমি এত বেশি মুসলিম বিদ্বেষী, কিন্তু তুমি আফগানিস্তানে কেন গেছো সেটা বলো আগে। আফগানিস্তানে কেন গেছো? হ্যাঁ, মিটিং করার জন্য আফগানিস্তানে কেন গেছো? একটা মুসলিম দেশ, তালেবান। তারপর তুমি সৌদি আরব, মিডিল ইস্টে দৌড়াবে না? হ্যাঁ, গরুগ্রস্ত খেলে মুসলমানদেরকে হত্যা করো। আর তোমরা হচ্ছে সেকেন্ড এক্সপোর্টার, ফার্স্ট এক্সপোর্টার নাকি সেকেন্ড এক্সপোর্টার? তোমরা গরুর মাংস, গরুগ্রস্ত বিদেশে এক্সপোর্ট করো তোমরা সেকেন্ড। তো খ্রিস্টানরা খায়, তাদেরকে তো তোমরা কিছু বলো না। বৌদ্ধরা খায় গরুগ্রস্ত, মুসলমান একা খায় না তো। তোমাদের আসল, সবগুলোর আসল, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, সবাই আমি যেটা দেখতে পাচ্ছি তাদের মেইন একটা হচ্ছে, বিশেষ করে হিন্দুদের এবং খ্রিস্টানদের, তাদের মেইন একটা টার্গেট হচ্ছে মুসলমানদেরকে সন্ত্রাসী তকমা দেওয়া, মুসলমানদেরকে নাজেহাল করা, একঘরে করা, স্যাংশন দেওয়া। দুনিয়াতে আস্তে আস্তে আমেরিকার রাজত্ব কমে যাচ্ছে। এই নরেন্দ্র মোদীকে ট্রাম্প একটা চাকরের মতো ব্যবহার করে, আমি যেটা দেখছি আচার আচরণ, এরকম ট্রাম্পের আচরণ নরেন্দ্র মোদীর প্রতি। সেই মোদী এখন শশী থারুর একটা কথা বলেছিল। শশী থারুর বলেছিল ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব একজন ভদ্র মানুষ, একজন আন্তর্জাতিক মানের মানুষ, নোবেল লরিয়েট। ভারত সরকারের উচিত তাড়াতাড়ি ডক্টর ইউনূসের সাথে বৈঠক করা এবং ফয়সালা করে নেওয়া। একই কথা মমতা ব্যানার্জিও বলেছে, কিন্তু মমতা ব্যানার্জিকে আমি পছন্দ করি না। দুমুখো শাক, যেখানে বৃষ্টি সেখানে ছাতা ধরে। এই মহিলাটা বাংলাদেশের 2 নম্বর শত্রু হিসেবে, আমি 1 নম্বর শত্রু হিসেবে অভিহিত করেছি মোদীকে। 2 নম্বর শত্রু হয়েছে এই মমতা ব্যানার্জি। আমাদের মমতা ব্যানার্জি প্রিভিয়াস কথাবার্তা, কার্যকলাপ গুলো আমাদের মনে আছে, আমরা ভুলি নেই। এই ভারত আমাদেরকে হত্যাকাণ্ড চালাতে, বিডিআর হত্যাকাণ্ড চালাইছে ভারত, হেফাজত হত্যাকাণ্ড চালাইছে ভারতের মদত হয়েছে। এই গত বছরে যে শেখ হাসিনা তক্তাপলটের সময় হত্যাকাণ্ড চালিয়েছে ভারতের মদতে হয়েছে, ভারতের মদতেই হয়েছে এই হত্যাকাণ্ডগুলো। এখন শশী থারুর বলেছিল ভারতের উচিত বাংলাদেশের সাথে দ্রুত সম্পর্ক উন্নয়ন করা। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব একজন জেন্টলম্যান, ওনার সাথে সম্পর্ক উন্নয়ন করা। এগুলো 1 বছর আগে বলেছিলেন। উনিও বলেছিলেন, আসাদুদ্দিন ওয়াইসিও বলেছেন। দোনোজনকে আমি সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই, থ্যাংকস জানাই তাদের সত্য ভাষণের জন্য, সত্য জিনিস বোঝার জন্য। যে জিনিসটা বুঝে না গৌমূত্র খাওয়া নরেন্দ্র মোদী, যে জিনিসগুলো বুঝে নেই চাওয়ালা। এখন আজকে 1 বছর পরে হোঁশ হচ্ছে এই চাওয়ালার, যে বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়ন করতে হবে। এই জয়সওয়াল কয়েকদিন আগে বললো বাংলাদেশের সাথে ভারত আলোচনা করতে চায় প্রত্যেকটা অ্যাঙ্গেলে, প্রত্যেকটা ইস্যু নিয়ে। কেন ভাই, এতদিন তোমাদেরকে কেউ বাংলাদেশে কি ধাক্কা দিয়েছে তোমাদেরকে? তোমরা আলাপ করো নাই কেন? চাপে পড়ছে খেলার নাম বাবাজি। বাংলাদেশ এখন চীনের সাথে এবং পাকিস্তানের সাথে সামরিক চুক্তি, সামরিক এগ্রিমেন্ট করে ফেলেছে, অ্যালায়েন্স হয়ে গেছে। পাকিস্তানের সাথে, চীনের সাথে বাংলাদেশের সামরিক সম্পর্ক থাকবে, সামরিক আদান প্রদান থাকবে। ইম্পোর্ট করছে বাংলাদেশ পাকিস্তানের, চীন থেকে অস্ত্র, তুরস্ক থেকেও পাচ্ছে বাংলাদেশ, সামনে ইরান থেকেও পাবে। ইরানের সরকার আবার ভারত সরকারকে ধন্যবাদ জানায়নি এই যুদ্ধে, ইসরায়েল যুদ্ধের মধ্যে।
ইরান সরকার ধন্যবাদ জানিয়েছে ভারতের জনগণকে, আপামর জনগণকে, যে তারা এই যুদ্ধের সময় ইসরায়েলকে সমর্থন করে নাই, ইরানকে সমর্থন করেছে। ভারতের জনগণ মেজরিটি ইরানকে সমর্থন করেছে, যার কারণে ধন্যবাদ জানিয়েছে। নরেন্দ্র মোদী এবং ভারত সরকারকে কোনো ধন্যবাদ জানায়নি ইরান সরকার। এই চাওয়ালা মোদী বুঝ কতদিনে হবে? মোদী আসলে অযোগ্য হয়ে গেছে। মোদীকে ভারতের মানুষ কেন এতদিন পর্যন্ত টলারেট করছে? এই শেখ হাসিনা এত মানুষের হত্যাকাণ্ডের সাথে জড়িত, এত গুম খুন আয়নাগর এগুলোর সাথে জড়িত শেখ হাসিনা। এই শেখ হাসিনাকে বিশ্বের কোনো দেশ আশ্রয় দেয়নি, নরেন্দ্র মোদী আশ্রয় দিয়েছে এবং ভিডিও অডিও কল দেওয়ার জন্য পারমিশন দিয়েছে। ভারত সরকারের অনুমতি ছাড়া শেখ হাসিনা অডিও কল হতে পারে না। ভারত সরকারের অনুমতি ছাড়া শেখ হাসিনার কাছে একটা কি বলে একটা মোবাইল পর্যন্ত থাকতে পারবে না ভারত সরকারের অনুমোদন ছাড়া, মোদীর অনুমোদন ছাড়া। মোদী এগুলো আমাদেরকে তামসা দেখায় ইয়েতে, কারণ শেখ হাসিনা এখান থেকে পলাতক। শেখ হাসিনা এখান থেকে খুনি, পলাতক, স্বৈরাচারী প্রধানমন্ত্রী, সাবেক খুনি, মানুষ হত্যাকাণ্ডের সাথে জড়িত, জাতিসংঘ দ্বারা স্বীকৃত। জাতিসংঘ বলেছে 1400 মানুষের উপরে হত্যাকাণ্ড হয়েছে, যার নেতৃত্ব দিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রচুর মানবাধিকার লঙ্ঘন করেছে। জাতিসংঘের সার্টিফিকেটে এটা বলেছে। আমার কথা না, এগুলা বাংলাদেশের কথা না, এটা জাতিসংঘের কথা। তুমি মোদী তারে ব্যাংককে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সাথে বৈঠক হয়েছে, ইউনূস সাহেব অভিযোগ করেছে যে শেখ হাসিনা উল্টাপাল্টা বক্তব্য দেশের মধ্যে অস্থিতিশীলতা সৃষ্টি করছে। তখন নাকি তুমি উত্তরে বলেছিলে যে তার গণতান্ত্রিক ইয়েতে তুমি বাধা দিতে পারো না, এগুলা তার সোশ্যাল ইয়েতে তুমি বাধা দিতে পারো না, তুমি বাধা দিতে পারো না, তুমি উস্কে দিতে পারো। হ্যাঁ, তুমি তো উস্কাইতে পারো, বাধা দিতে পারো না। এগুলো সব বুঝি আমরা। কেউ এখন বোকা না, বোকা না। এখন ছোট উত্তর কোরিয়াকে বাপের মতো, জমের মতো ভয় করে আমেরিকার মতো দেশ। ছোট্ট উত্তর কোরিয়াকে জমের মতো ভয় করে আমেরিকার মতো দেশ। আমেরিকার দাদাগিরি চলে না, তোমাদের ভারতের দাদাগিরি অনেক আগে শেষ হয়ে গেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস তো মোদীকে বুড়ো আঙুল দেখিয়েছে, ক্ষমতায় বসার আগেই দেখিয়েছে। বলেছেন উনি, বাংলাদেশকে কেউ যদি অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায়, সেভেন সিস্টার অস্থিতিশীল হয়ে যাবে, পশ্চিমবঙ্গ অস্থিতিশীল হয়ে যাবে, বিহার অস্থিতিশীল হয়ে যাবে, অস্থিতিশীলতার ঢেউ গিয়ে দিল্লিতে মস্তদে গিয়ে পড়বে, অস্থিতিশীলতার ঢেউ। সুতরাং বাংলাদেশকে কেউ অস্থিতিশীল করতে চেষ্টা করবেন না। বীরের মতো একজন কথাবার্তা বলেছে, বাংলাদেশে আজ পর্যন্ত কোন প্রধানমন্ত্রী, কোন প্রেসিডেন্টের পক্ষে এই ধরনের বীরের মতো কথা বলার সাহস পায়নি। নরেন্দ্র মোদীকে এখন দৌড়ের উপর রেখেছে আজকে 1 বছর। ভয়ের মধ্যে আছে নরেন্দ্র মোদী ডক্টর ইউনূস সাহেবের সাথে বৈঠক করতে পর্যন্ত ভয় পায়। কাপুরুষরা সবসময় ভয় পায়, কারণ ক্রাইম যারা করে তাদের মনে সবসময় ভয় থাকে। চোরের মনে সবসময় পুলিশ আসছে একটা ভয় থাকে। একজন নোবেল লরিট, একজন প্রফেসর, আরেকজন হচ্ছে চায়ওয়ালা। ভালো, ভারতের মতো দেশের প্রধানমন্ত্রী হচ্ছে একজন চায়ওয়ালা। আমাদের মতো ছোট গরিব একটা দেশের প্রধানমন্ত্রী হচ্ছে নোবেল লরিয়েট। তুমি শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত না দিয়ে, তুমি বাংলাদেশের চিঠি 2বার 3বার চিঠি দিয়েছে, সেই চিঠির উত্তর না দিয়ে তুমি জাতিসংঘের ইয়ের মতো যে বাংলাদেশ তোমাদের সাথে আমাদের যে দ্বিপক্ষীয় চুক্তি ছিল, সেই চুক্তি লঙ্ঘন করেছো তুমি। এখন তুমি শেখ হাসিনাকে এভাবে 1 বছর রেখে উস্কিয়েছো, এখন কোনো কাজ হচ্ছে না। এখন তোমরা শুল পাল্টিয়েছো, তোমার গদি মিডিয়া শুল পাল্টিয়েছে। আগে শেখ হাসিনা ছিল দেবীর মতো তোমাদের কাছে, এখন তোমাদের এই হিন্দুস্তান টাইমস, বিভিন্ন পত্রিকাগুলা, দি হিন্দু এবং এগুলা পত্রিকাগুলো বলছে এখন পলাতক, স্বৈরাচারী, ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট শেখ হাসিনা গণহত্যাকারী, এখন এগুলো বলছে, ইউটার্ন নিয়েছে। মায়ের নাম বাবাজি। বাংলাদেশ যখন চীনের মধ্যে একটা মিটিং হয়েছে, বাংলাদেশ, পাকিস্তান, চীনের অষ্টমন্ত্রীদের একটা মিটিং হয়েছে, তাদের প্রতিনিধিদের একটা মিটিং হয়েছে, গোপন মিটিং। সেই মিটিং এর পরে ভারতের সুর নরম হয়ে গেছে, ভারতের টনক নড়েছে। আর ভারতের আশেপাশে একটা দেশ তো ভারতের পক্ষে নাই রে ভাই।
আটটা 9টা দেশের মধ্যে একটা পক্ষে না, সব শত্রু ভারতের। নেপাল একমাত্র হিন্দু দেশ, সে নেপাল পর্যন্ত সবচেয়ে বড় শত্রু। চীনকে পছন্দ করে নেপাল, প্রত্যেকটা দেশ চীনকে পছন্দ করে, ভারতকে অপছন্দ করে। তো এগুলা আসলে একটা ভারতের মতো একটা প্রগতিশীল দেশকে যে ব্যাগ গিয়ে একটা গাড়ি যদি একজন আনারি ড্রাইভারের হাতে তুলে দিয়েছে, সেই গাড়ি যে কোনো সময় অ্যাক্সিডেন্ট করতে পারে। এখন নরেন্দ্র মোদীর হাতে, নরেন্দ্র মোদীর ড্রাইভার ভারত নামক গাড়িটিকে নরেন্দ্র মোদী অ্যাক্সিডেন্ট করে দিয়েছে। আজকে ভারতের অর্থনীতি তলানিতে, কলকাতাতে কোনো বিজনেস নাই, দিল্লিতে বিজনেস। আমরা কাগজ 90% কাগজ আমরা ইম্পোর্ট করতাম ভারত থেকে, এখন কাগজ ইম্পোর্ট বন্ধ করে দিয়েছে সম্পূর্ণরূপে। সুতা ইম্পোর্ট করতো 85-90% ভারত থেকে, এখন সুতা ইম্পোর্ট করা বন্ধ করে দেওয়া হয়েছে। আমাদের এখানে সুতার মিল, কাগজের মিলগুলো এখন প্রচুর চলছে, অনায়াসে চলছে, আরামসে চলছে। বাংলাদেশের অর্থনীতি, এই যে শেখ হাসিনার লুটপাট, শেখ হাসিনার পুরো পরিবার, তার বোন, তার বোনের মেয়ে, তার নিজের ছেলে, নিজের মেয়ে, বোনের ছেলে মেয়ে, এগুলা লুটপাট করেছে এই দেশটাকে। আওয়ামী লীগের মন্ত্রীগুলা, আওয়ামী লীগের এমপি গুলা, আওয়ামী লীগের লোকজন লুটপাট করেছে এই দেশটাকে, খালি করে গেছে। একজন শক্ত অর্থনীতিবিদ বিদায় ডক্টর মোহাম্মদ ইউনূস আজকে এই দেশটাকে 1 বছরে অনেক দূর এগিয়ে এনেছেন। উনি এখন কান্ডারি হয়ে গেছেন, তো ভারতের এখন বোধোদয় হয়েছে, ভারত এখন বুঝতে পারছে বাংলাদেশ ছাড়া তাদের উপায় নেই। বাংলাদেশের সাথে সম্পর্ক না রাখলে তাদের সেভেন সিস্টার হারাতে হবে, তাদের ভারত ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। সেটা আমার কথা নয়, সেটা বলছে এই ভারত যদি ভারতের মুসলমানদেরকে যদি সম্মান না দেয়, বারাক ওবামা 1 বছর আগে বলেছিল যে ভারত ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। ঠিক একইভাবে আমরা বলছি, ভারত নিজে বুঝতে পারছে হয়তো এখন বাংলাদেশের সাথে সম্পর্ক না রাখলে ভারত বিপদে পড়ে গেছে, আরো পড়বে বিপদে। ভারত এখন যে মানচিত্র আছে সেই মানচিত্রটা থাকবে না, ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। আমার চ্যানেলটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।